কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ৩১। মিয়ানমারে আরাকান আর্মি ও সেনাবাহিনীর বলি সাধারণ রোহিঙ্গারা। গাজায় বিমান থেকে খাবার ফেলল ৬ দেশ, জাতিসংঘ বলছে অকার্যকর। বিমানে আতঙ্কিত যাত্রীকে চড়, নামিয়ে দেওয়া হলো অভিযুক্তকে। গাজার মানুষকে খাওয়াতে চাই, মন্তব্য ট্রাম্পের। বাংলাদেশিদের পক্ষে রায়, ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী। ১৫,০০০ রুপির বেতনে কেরানির ৩০ কোটি সম্পত্তি উদ্ধার। ৮বার বিয়ে, নবম বিয়ের চেষ্টায় নারী গ্রেপ্তার। এক নারী বিয়ে করলো ২ ভাইকে, ভারতে চাঞ্চল্য। আসসালামু আলাইকুম, স্বাগত বিশ্বের আলোচিত সব গুরুত্বপূর্ণ খবরে। আপনাদের সাথে আছি আমি হাসনাইন আফনান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৩১শে জুলাই রাত থেকে ১ আগস্ট ভোর পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জন শিশু এবং আরো ১৫০ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হামলায় শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ চলছে, তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে। এটি কিয়েভের রুশ বাহিনীর দ্বিতীয় বড় হামলা। গত বছর জুলাই এক হামলায় ৩০ জন নিহত হয়েছিল। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন সামরিক অভিযান শুরু করে এবং ওই বছরে অক্টোবরেই কিয়েভে প্রথম হামলা করে। জেলেনস্কি জানিয়েছে, জুলাই মাসে রাশিয়া ইউক্রেনের প্রায় ৫,১০০টি গ্লাইড বোমা, ৩,৮০০টিরও বেশি শাহেদ ড্রোন এবং ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ১২৮টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠী এখন এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে চলমান লড়াইয়ের মধ্যে পড়েছে এই নিরস্ত্র জনগোষ্ঠী, যাদের কবরস্থানের জায়গাও এখন আর নিজেদের দখলে নেই। হিউম্যান রাইটস ওয়াচ HRW প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বুদিলংয়ের কিনটং গ্রামে আরাকান আর্মি কবরস্থান দখল করে সেখানে মৃতদেহ দাফনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাধ্য হয়ে রোহিঙ্গারা ধান খেতে লাশ দাফন করছে। প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মির দখলকৃত এলাকাগুলোতে রোহিঙ্গাদের চলাচল সীমিত করা হয়েছে। ঘটছে লুটপাট, নির্বিচারে আটক, বাধ্যতামূলক শ্রম ও জোরপূর্বক যুদ্ধে অন্তর্ভুক্তি। HRW এর এশিয়া পরিচালক এলিন পিয়ারসন একে মিয়ানমার সেনাবাহিনীর কৌশল অনুকরণ বলে অভিহিত করেছেন এবং আরাকান আর্মিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মানার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালের নভেম্বরে নতুন করে সংঘাত শুরু হলে আরাকান আর্মি রাখাইনদের কিছু এলাকা দখল করে অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবতায় রোহিঙ্গারা এখনো নিরীপন, খাদ্য সংকট এবং চলাচল নিষেধাজ্ঞায় জর্জরিত। HRW জোর দিয়ে বলছে, উভয় পক্ষই বিচার বহির্ভূত হত্যা, অগ্নিসংযোগ এবং জোরপূর্বক বাহিনীতে অন্তর্ভুক্তির মতো যুদ্ধ অপরাধে লিপ্ত হয়েছে। এতে রাখাইন অঞ্চলে রোহিঙ্গা মুসলিম এবং বৌদ্ধ রাখাইনদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরও বাড়ছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাবার ফেলার অভিযান চালিয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার এসব দেশ মোট ১২৬টি ত্রাণ প্যাকেট ফেলে দেয়। ইসরায়েল এই কার্যক্রমে অনুমতি দেয় বলে জানিয়েছে দেশটির বাহিনী IDF। তবে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক দাতব্য সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লাজ্জারিনি এই পদ্ধতিকে অপর্যাপ্ত ও অকার্যকর বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বিমান পথে ত্রাণ পাঠাতে ট্রাকের চেয়ে ১০০ গুণ বেশি ব্যয় হয়, অথচ পরিমাণে ট্রাক দ্বিগুণ ত্রাণ বহন করতে সক্ষম। তিনি আরো জানান, গাজার সীমান্তে ৬,০০০ ত্রাণবাহী ট্রাক আটকে আছে, যেগুলো ইসরায়েলের অনুমতির অপেক্ষায় রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, বিমান ভিত্তিক ত্রাণে যে রাজনৈতিক সদিচ্ছা দেখা যাচ্ছে, সেটি স্থলপথে প্রবেশাধিকারেও যেন প্রতিফলিত হয়। ভারতের মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্যানিক অ্যাটাক হওয়া এক যাত্রীকে চড় মারলেন আরেক যাত্রী। এই ঘটনায় বিমানের পাইলট তাকে নামিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং পরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়। ফ্লাইট চলাকালে আতঙ্কগ্রস্ত যাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করলেও ক্রুরা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তখন সিটে বসা এক যাত্রী হঠাৎ তার মুখে চড় মারেন। ঘটনাটি ভিডিও করেন অপর এক যাত্রী, যিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। ভিডিওতে দেখা যায়, চড় মারা যাত্রী বলেন, তার জন্য আমরা সমস্যায় পড়েছি। উত্তরে প্রতিবাদকারী যাত্রী বলেন, হ্যাঁ, কিন্তু তাতে আপনি চড় মারতে পারেন না, তার প্যানিক অ্যাটাক হয়েছে, পানি দিন তাকে।
ইন্ডিগো জানিয়েছে তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং চরমারা যাত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজার মানবিক সংকট নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা গাজার মানুষকে খাওয়াতে চাই, অনেক আগেই এই সহায়তা দেওয়া উচিত ছিল বলে কিছুটা আক্ষেপ করেন তিনি আরো বলেন, গাজায় ত্রাণ পাঠানো হলেও সেগুলো চুরি করেছে হামাস। যদিও যুক্তরাষ্ট্রের নিজস্ব সংস্থাগুলো হামাসের ত্রাণ লুটের কোনো প্রমাণ পায়নি। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার গাজার রাফায় এক ত্রাণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, সেখানে মানবিক অবস্থা সরজমিনে দেখে রিপোর্ট দিবেন প্রেসিডেন্টকে। এদিকে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে তেল আবিব। দুই বাংলাদেশির আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করে আলবেনিয়ায় পাঠানো ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত ইতালির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে। আদালতের রায়ে বলা হয়েছে, কোনো অভিবাসন প্রত্যাশীকে আলবেনিয়ার বন্দি শিবিরে পাঠানো আইনি নয়। এই রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, আবারও বিচার ব্যবস্থা নিজেদের এখতিয়ার ছাড়িয়ে গেছে। এই রায়ের বিরুদ্ধে সব দিক দিয়ে কাজ করা হবে। ঘটনার সূত্রপাত 2023 সালে, যখন ইতালি ও আলবেনিয়ার মধ্যে একটি চুক্তি হয়। এর আওতায় সমুদ্রপথে ইতালিতে ঢোকা অভিবাসীদের আলবেনিয়ার বন্দি শিবিরে পাঠানো হচ্ছিল। বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করে 2024 সালে এই তালিকায় যুক্ত করে ইতালি। তবে আদালত রায়ে জানিয়েছে, কোনো দেশকে নিরাপদ ঘোষণা করার জন্য শুধু রাজনৈতিক সিদ্ধান্ত যথেষ্ট নয়, প্রয়োজন যথাযথ বিচারিক প্রক্রিয়া ও প্রমাণ। এই রায় বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। মাত্র 15,000 রুপি বেতনের এক সাবেক কেরানির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 30 কোটি অবৈধ রুপি সম্পদ উদ্ধার করেছে ভারতের কর্ণাটক রাজ্যের দুর্নীতি দমন সংস্থা। অভিযুক্তের নাম কালাকাপ্পা নিদাগুন্ডি। তিনি কর্ণাটক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থার কোপ্পাল শাখায় কর্মরত ছিলেন। তদন্তকারীদের দাবি, কালাকাপ্পার রয়েছে 24টি বাড়ি, 40 একর কৃষি জমি, 4টি প্লট, বহুমূল্য গাড়ি, 350 গ্রাম সোনা ও 1.5 কেজি রূপার গয়না। এই সম্পত্তির মালিকানা নিজের, স্ত্রীর ও স্ত্রীর ভাইদের নামে রাখা হয়েছিল। তল্লাশি দলের বরাতে এনডিটিভি জানায়, তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলমান এবং আরো সম্পদ পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে 8 বার বিয়ে করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া এক নারীকে নবম বিয়ের চেষ্টার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম সামিরা ফাতিমা। তিনি পেশায় একজন শিক্ষিকা হলেও দীর্ঘদিন ধরে প্রতারণার করে আসছিলেন বলে অভিযোগ। পুলিশ জানায়, সামিরা ধনী পুরুষদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলতেন এবং বিয়ের পর ব্ল্যাকমেল করে অর্থ আদায় করতেন। তদন্তে জানা গেছে, তিনি একজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। গ্যাংয়ের সহযোগিতায় স্বামীর কাছ থেকে অর্থ আদায় করতেন। সামিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিয়ে বিষয়ক ওয়েবসাইটে সক্রিয় ছিলেন। নিজেকে সন্তান সহ ডিভোর্সি হিসেবে পরিচয় দিয়ে আবেগ ঘন কথাবার্তার মাধ্যমে পুরুষদের প্রলোভন দেখাতেন। এক স্বামীর কাছ থেকে তিনি 50 লাখ রুপি এবং আরেকজনের কাছ থেকে 15 লাখ রুপি আদায় করেছেন বলে জানা গেছে। গত 29 জুলাই নাগপুরের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ধারণা করছে, গত 15 বছর ধরে তিনি একইভাবে অনেককে প্রতারণার শিকার করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আলোচিত সব খবর। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।